প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আমি পড়াচ্ছিলাম প্রাণীবৈচিত্র্য ১, প্রোটোজোয়া নন কর্ডেটস, কোর্স কোড ২১-৩১-০৩। আমরা পড়ছিলাম আর্থ্রোপোডা। এই অধ্যায়ে আজকে আমরা এর ম্যাক্রোব্যাক্টেরিয়াম রোজেনবার্গের শেষ অংশটুকু দেখব, মানে যতটুকু বাকি ছিল ততটুকু আমরা আজকে শেষ করব। চিংড়ির রেচনতন্ত্র দেখব আমরা। তো রেচনতন্ত্রের ক্ষেত্রে এদের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। এটা ১ নম্বরের যে প্রশ্নটা থাকে তোমাদের সেখানে আসে যে সবুজ গ্রন্থি কাকে বলে, অথবা আসে চিংড়ির রেচন প্রধান রেচন অঙ্গের নাম কি। তো সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি নাম দেখে কিন্তু মনে করো না যে এই অঙ্কটা দেখতে সবুজ বর্ণের, এটা কিন্তু আসলে সবুজ বর্ণের না। পার্শ্বীয় নালী থাকবে, রেচন নালী থাকবে, দেহত্বক, এগুলো এদের রেচন তন্ত্রের অংশ হিসাবে কাজ করে। বাট এই তিনটা হচ্ছে রেচন তন্ত্রের অংশ। আর দেহত্বক, এটা যখন এদের খোলস মোচন হয় তখন সামান্য কিছু উপাদান দেহ থেকে বের হয়ে যায়। তো রেচন পদার্থ কিন্তু বজ্র পদার্থ নিষ্কাশন বললে হবে না, অবশ্যই রেচন পদার্থ মানে কিন্তু নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশনের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। এই হচ্ছে এদের রেচনতন্ত্রের একটা ছবি। মূলত এদের যেই সবুজ গ্রন্থি বলতে অনেক অংশ, পুরো অংশটাকে আমরা রেচনতন্ত্র হিসাবে ধরবো। তার ভেতরে সবুজ গ্রন্থির মধ্যে আবার কিছু অংশ আছে একেবারে এই যে ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি, এটা ইনস্যাক বা প্রান্তীয় থলি বলা হয়ে থাকে। এই প্রান্তীয় থলি যেটা থাকে সেটা হচ্ছে এপিথেলিয়াল কোষের স্তর থাকে এবং যোজক টিস্যুও থাকে এদের। এর একটা ছিদ্রের মাধ্যমে এই অংশের সাথে, যে শাখা শাখা মতন যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশের সাথে এরা যুক্ত থাকে এই ছিদ্রপথের মাধ্যমে। তো এক্ষেত্রে এই যে যেই অংশটার সাথে যুক্ত থাকে এটাকে বলা হয় হচ্ছে ল্যাবিরিন্থ। এটাকে বলা হয় হচ্ছে ল্যাবিরিন্থ। এটা জালিকাকার এবং প্রান্তথলি বা ইনস্যাক থেকে এটা বড় থাকে, আর এইটা ভেতরের দিকে থাকে, এটা বাইরের দিকে থাকে। এই প্রান্তথলির আবার ভেতরের দিকে থাকে হচ্ছে মূত্রাশয়, এর ভেতরের দিকে থাকে হচ্ছে মূত্রাশয়। এরাও এই ল্যাবিরিন্থ, এরাও এককোষী অংশ দিয়ে গঠিত এবং এরা কয়েকটা ছিদ্রপথে এই মূত্রাশয়ের সাথে যুক্ত। দেখো কয়েকটা ছিদ্র, এই যে একটা, এখানে যদি আমরা দেখি কয়েকটা অংশ, এখানে যদি আমরা দেখি কয়েকটা, জন্য কয়েকটা ছিদ্রপথ দিয়ে এটা মূত্রাশয়ের সাথে যুক্ত থাকে। আরেকটু এখানে পরবর্তী যে আমরা মলাশয় বললাম, এই মূত্রাশয় বললাম, প্রান্তথলির ভেতরের দিকে সবুজ গ্রন্থির সবচেয়ে বড় অংশ হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে এদের মূত্রাশয়। মূত্রাশয় এটা পাতলা প্রাচীর যুক্ত থাকে এবং এদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এরা একটা সংক্ষিপ্ত নালী, এই মূত্রাশয়টা সংক্ষিপ্ত একটা নালী, যেটাকে বলা হয় ইউরেটার্স বা গবনি, বাংলায় বললে আমরা বলি হচ্ছে গবনি। এই এবং একটা ছিদ্র, রেনাল পোর্স যেটা আমরা বলছি, একটা ছিদ্রের মাধ্যমে কক্সার গোড়ায়, যে কক্সারটা থাকে সেই কক্সার গোড়ায় এটা উন্মুক্ত হয়ে থাকে। এই এবং এদের কি হয়, এই যে মূত্রাশয়টা পেছনের দিকে বর্ধিত হয়ে যায়, বর্ধিত হয়ে যে অংশটা তৈরি করে তাকে বলা হয় ল্যাটেরাল ডাক্ট বা পার্শ্বীয় নালী। পার্শ্বীয় নালী দুটো আবার আড়াআড়িভাবে যুক্ত থাকে, যেটাকে বলা হয় ট্রান্সভার্স কানেকটিভ বা অনুপস্থ নালী। এই পার্শ্বীয় নালী দুটো আবার পেছনের দিকে গিয়ে একটা বড় থলির ন্যায় গঠন তৈরি করে, যেটাকে বলা হয় হচ্ছে রেচন থলি, যেটাকে বলা হচ্ছে রেচন থলি বা রেনাল স্যাক। আমরা আরেকটু দেখি পুরো অংশটা, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয়। তাহলে প্রথমে বললাম সবুজ গ্রন্থির মধ্যে আমরা দেখব ইনস্যাক, যেটা ভেতরের দিকে আছে এবং একটা ছিদ্রপথে লেবিরিন্থের সাথে যুক্ত থাকে। লেবিরিন্থ জালিকাময় এবং কয়েকটা ছিদ্র পথে মূত্রাশয়ের সাথে যুক্ত থাকে। মূত্রাশয়ের শেষ প্রান্তে একটা নালীর মতন সংক্ষিপ্ত থাকে, যেটাকে বলা হচ্ছে ইউরেটার্স, এবং নালীটা একটা ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয়, যেটাকে বলা হচ্ছে রেনাল পোর্স। মূত্রাশয় দুটো আবার পার্শ্বের থেকে দুটো নালীর সৃষ্টি করেছে, যেটাকে বলা হচ্ছে ল্যাটেরাল
ডাক্ট বা পার্শ্বীয় নালী। পার্শ্বীয় নালী দুটো আবার অনুপস্থভাবে যুক্ত থাকে, যেটাকে বলা হয় ট্রান্সভার্স কানেকটিভ, এবং এই পার্শ্বীয় নালী দুটো পেছনের দিকে বর্ধিত একটা থলির গঠন তৈরি করে, যেটাকে বলা হয় রেচন থলি বা রেনাল স্যাক। এই হচ্ছে এদের যে রেচনতন্ত্র, তার গঠন। এবং সবুজ গ্রন্থির মাধ্যমে বা এই গ্রন্থির মাধ্যমে এদের কিভাবে রেচন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেটা আমরা একটু দেখি। সেক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এদের মূলত অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এই ধরনের উপাদান রেচন পদার্থ হিসাবে উৎপন্ন হয়। তো প্রান্তথলিতে এর সাথে রক্ত ল্যাকুনি বা রক্তর সরাসরি একটা যোগাযোগ থাকে। তো রক্ত থেকে এই ধরনের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ প্রান্তথলিতে আসে, প্রান্তথলি থেকে ল্যাবিরিন্থ থেকে মূত্রাশয় থেকে মূত্রনালীর মাধ্যমে বা গবনির মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। আর কখনো কখনো এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে এই পার্শ্বীয় নালী দিয়ে সাময়িক সময়ের জন্য এখানে এসে জমা হয়, এবং অতিরিক্ত যখন হয়ে যায় তখন সেটা আবার এই পথ দিয়ে নির্গত হয়ে যায়। এটা হচ্ছে এদের রেচন প্রক্রিয়া। আমরা এখন শুরু করব স্নায়ুতন্ত্র, চিংড়ির স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র মূলত যে তন্ত্র দেহের বিভিন্ন অংশের সংযোগ সাধন করে এবং জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, অর্থাৎ প্রাণী বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, সেই তন্ত্রকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। চিংড়ির স্নায়ুতন্ত্র বলা যায় মোটামুটি উন্নত ধরনের, এবং এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত হচ্ছে মূল স্নায়ুতন্ত্র। এটা মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন প্রান্তে স্নায়ুগুলো যেটা বিস্তার করে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র মূলত হচ্ছে দেহের বিভিন্ন প্রান্ত থেকে স্নায়ুগুলো কেন্দ্রের দিকে আসে, সেগুলো হচ্ছে প্রান্তীয়। আর স্বয়ংক্রিয় হচ্ছে যেগুলোর নিয়ন্ত্রণ কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা অটোমেটিক্যালি হয়ে থাকে, এই ধরনের স্নায়ুতন্ত্রকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যে অংশগুলো আছে তোমাদের এখানে, মস্তিষ্ক বা অধি অন্ননালীয় স্নায়ু গ্রন্থি, পরিগ্রাসনালীয় স্নায়ু যোজক, অঙ্কীয় বক্ষীয় স্নায়ু গ্রন্থি পিণ্ড, অঙ্কীয় স্নায়ু রুজ্জ। দেখো এখানে কিন্তু বেশ অনেক কিছু কথা আছে। একটা হচ্ছে দেখো স্নায়ু গ্রন্থি, স্নায়ু যোজক, স্নায়ু গ্রন্থি পিণ্ড, স্নায়ু রুজ্জ, এগুলো কিন্তু আলাদা আলাদা বিষয়। তোমাদের কাছে নতুন ওয়ার্ড এরকম মনে হতে পারে। তো সেক্ষেত্রে স্নায়ু গ্রন্থি যেটা আমরা বলে থাকি, কয়েকটা অংশ মিলে একটা পিণ্ডের মতন সৃষ্টি করে, অনেক বড় না, ছোট ছোট গুটির মতন সৃষ্টি করে, সেগুলো হচ্ছে স্নায়ু গ্রন্থি। স্নায়ু যোজক হচ্ছে দুটো স্নায়ুর সংযোগকে বলা হয় হচ্ছে স্নায়ু যোজক। স্নায়ুগ্রন্থি পিণ্ড হচ্ছে যেখানে অনেকগুলা স্নায়ু এসে যুক্ত হওয়ার পরে একটা পিণ্ডের ন্যায় গঠন তৈরি করেছে, সেটা হচ্ছে স্নায়ুগ্রন্থি পিণ্ড। আর স্নায়ুরুজ্জ হচ্ছে সুতার মতন যে স্নায়ুগুলো আমরা দেখব, সেগুলো হচ্ছে স্নায়ুরুজ্জ। তো আমরা যে ছবিটা দেখব সেখানে আমরা এই কোথায় কোন কোন জায়গায় এই স্নায়ুগুলো আছে এবং তার যে বিষয়গুলো সেগুলো দেখব। প্রান্তীয় স্নায়ুর মধ্যে এখানে 5টা স্নায়ু আছে। অপটিক স্নায়ু হচ্ছে সেসব স্নায়ু যারা চোখের সাথে রিলেটেড, অর্থাৎ চোখের অনুভূতি নিয়ে আসে। প্রান্তীয় বলতে আমি বলেছি যে যারা বাইরে থেকে অনুভূতি ভেতরে, ধরো চোখের ভেতরে কিছু পড়লে আমরা কি করি, বাইরে থেকে ভেতরে সেই অনুভূতি নিয়ে যাই, ঠিক তেমনই অপথ্যালমিক, অ্যান্টিনুলারি স্নায়ু আর হচ্ছে টেগুমেন্টাল স্নায়ু। আর স্বয়ংক্রিয় স্নায়ুর মধ্যে যদি আমরা বলি, তাহলে এখানে দুটো স্নায়ু এটা আছে, একটা হচ্ছে কার্ডিয়াক আর একটা হচ্ছে অন্ননালীর যে আশেপাশ দিয়ে গিয়েছে, এরকম দুটো স্নায়ু হচ্ছে স্বয়ংক্রিয়। তো এই হচ্ছে তোমাদের যে স্নায়ুতন্ত্র তার একটা ছবি। তা এটাও তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে আছে, ছবি আঁকতে হয়, এজন্য বিষয়গুলো একটু আবার দেখাতেও হয়, সেজন্য একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা বলি এই অংশটার কথা, এটা হচ্ছে ব্রেইন বা মস্তিষ্ক। এই মস্তিষ্ক থেকে বিভিন্ন স্নায়ু সামনে পেছনে যাবে।
এগুলো একটু পড়তে সুবিধা, মাথায় রাখতে হবে কোন অঙ্গগুলা কোথায় আছে বা কোথায় যাচ্ছে, অঙ্গগুলার নাম অনুসারেই কিন্তু ম্যাক্সিমাম স্নায়ু। তো মস্তিষ্ক থেকে এই যে দেখো অ্যান্টিনা একটা দেখতে পাচ্ছি, অ্যান্টিনিউল। অ্যান্টিনিউল ভেতরের দিকে থাকে, অ্যান্টেনা বাইরের দিকে থাকে। তাহলে ওই দুটো অঙ্গে যে স্নায়ু যাবে সে তার নাম অনুসারে, তাহলে অ্যান্টিনিউলে যেটা গিয়েছে মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে অ্যান্টিনিউলারি স্নায়ু, আর অ্যান্টেনাতে যেটা যাবে সেটা হচ্ছে অ্যান্টেনারি স্নায়ু। পুঞ্জাক্ষী মানেই হচ্ছে চোখ, তাহলে চোখে যে স্নায়ু যাবে সেটা হচ্ছে অপটিক স্নায়ু। দেখো উপরের দিকের অংশগুলো কিন্তু আমাদের হয়ে গিয়েছে, খুব সহজ কিন্তু। তিনটা স্নায়ু পড়লাম, অ্যান্টিনিউলারি যেটা হচ্ছে অ্যান্টিনিউলিয়ে গিয়েছে, অ্যান্টেনারি স্নায়ু যেটা অ্যান্টিনাতে গিয়েছে, অপটিক স্নায়ু যেটা চোখে গিয়েছে। এখন আসি আমরা হচ্ছে মাঝখানের এই অংশটুকুতে। এই অংশটুকুতে একটু কিছু বিষয় আছে আমাদেরকে একটু মনে রাখতে হবে, যেমন কমিশিউর, কানেকটিভ। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কানেকটিভ মানে হচ্ছে দুটো ভিন্ন নামের স্নায়ুকে সংযোগ করে যেই অংশটা, সেটা হচ্ছে কানেকটিভ। আর দুটো একই নামের স্নায়ুকে সংযোগ করে যে অংশটা, সেটাকে বলি হচ্ছে আমরা কমিশিউর। এই দুটো অংশ আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ভিসেরাল মানে হচ্ছে যেটা দেহের বিভিন্ন অঙ্গের যে অংশ বা বলে থাকি, ত্বকের যে অংশগুলা, এই টাইপের যে অংশ। তাহলে ভিসেরাল কানেকটিভ মানে দুটো ভিন্ন নামের স্নায়ুকেরা সংযোগ করেছে। আর কমিশিউরাল গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন মানে ওই একটু পিণ্ডের মতন গঠন, সেজন্য এটা হচ্ছে কমিশিউরাল গ্যাংলিয়ন। এরা হচ্ছে একই নামের, এই দেখো এই পাশের যেটা আর এই পাশের যেটা দুটোর একই নাম, এজন্য এদেরকে আড়াআড়িভাবে যেটা সংযোগ করেছে সেটাই মূলত কমিশিউরাল গ্যাংলিয়ন। এটা গেল। এখন আসি এই যে ট্রান্সভার্স আড়াআড়িভাবে, ট্রান্সভার্স কমিশিউর। আর এপাশে যদি আমরা বলি পরি অন্ননালীয় স্নায়ুযোজক, অর্থাৎ অন্ননালীর উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি পরি অন্ননালীয় স্নায়ুযোজক, সংযুক্ত করেছে। ম্যান্ডিবুলার, তাহলে ম্যান্ডিবলে গিয়েছে। ম্যাক্সিলারি, ম্যাক্সিলাতে গিয়েছে। ম্যাক্সিলুলারি, ম্যাক্সিলুলারি, আমরা এই অঙ্গগুলো কিন্তু নাম পড়ে এসেছি। ম্যাক্সিলিপিড তিনটা ছিল, দেখো তিনটাতে গিয়েছে। চলন পদ, আমরা 5 জোড়া চলন পদ পড়েছিলাম, সেই চলন পদে 5 জোড়াতে গিয়েছে সেগুলা। এটা গেল আমার এই পর্যন্ত। এরপরে যখন আমরা এই অংশটাতে আসব তখন কিন্তু এটা হচ্ছে পিণ্ড। ওই যে বলেছি যে গ্যাংলিয়ন মানে হচ্ছে একটা মটর দানার মতন, আর পিণ্ডটা আরেকটু বড় কিছু। তো এই যে এটাকে বলা হয় অঙ্কীয় বক্ষীয় গ্যাংলিয়নিক পিণ্ড। এখানে 11 জোড়া স্নায়ু এখান থেকে উৎপত্তি লাভ করেছে, 11 জোড়া। তার ভেতরে 8 জোড়া হচ্ছে বক্ষীয় অঞ্চলের, আর 3 জোড়া হচ্ছে মস্তিষ্কের। এই টোটাল 11 জোড়া এখান থেকে উৎপত্তি লাভ করেছে। আমরা নামগুলো কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। এই যে এখান থেকে আরেকটা অংশ আমরা পাবো এক্সটার্নাল ধমনী ছিদ্র, অর্থাৎ আমরা দেখেছিলাম পরিপাক এই রক্ত সংবহন তন্ত্রে যে একটা ছিদ্রের মধ্য দিয়ে এক্সটার্নাল ধমনীটা ঢুকে গিয়ে আবার দুটো ভাগে বিভক্ত হয়েছিল, ওই ছিদ্রটা এখানে আছে। আচ্ছা, এই যে পেছনের দিকে লম্বা যেটা সুতার মতন হলে আমরা বলেছি কি স্নায়ু রুজ্জ, তাহলে এইটাকে বলা হচ্ছে স্নায়ু রুজ্জ। স্নায়ু রুজ্জটা আবার কি হচ্ছে, প্রতিটা উদরীয় খণ্ডকে গিয়ে একটা পিণ্ডের মতন গঠন তৈরি করেছে। এই যে প্রত্যেকটাতে 5টা যে উদরীয় যে 6টা খণ্ড আছে সেই 6টা খণ্ডে, তাহলে প্রথম এই যে 5টা থাকবে সেটা হচ্ছে উদরীয় স্নায়ু, তার মধ্যে 5টা হচ্ছে প্লিওপড এবং শেষেরটা হচ্ছে ইউরোপড। আর এক্সটেন্সর এবং ফ্লেক্সর মূলত সংকোচন প্রসারণের জন্য, দেহ সংকুচিত প্রসারিত হলে যে পেশিগুলা থাকে সেখানে যে স্নায়ু গেছে সেগুলা। আর শেষে টেলসন বলে একটা অংশ ছিল, সেখানে স্নায়ু যাবে, সেটা এই স্নায়ু, এবং শেষ প্রান্তে যেটা থাকবে পশ্চাৎযন্ত্রের স্নায়ু। এটা হচ্ছে এদের মূলত স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ। সহজ, কিন্তু একটু বুঝে পড়লেই অনেক সহজ মনে হবে। দেখো এখানে আমরা অধি মানে যেটা হচ্ছে উপরের দিকে, আর অধ মানে হচ্ছে নিচের দিকে। যে গ্যাংলিয়ন আমরা পড়েছি, ভিসেরাল, কমিশুরাল, এগুলো ওখানে যেটা দেখেছি এই অংশটাকে মূলত এখানে বড় করে দেখানো হয়েছে। এখন আসি সংবেদী অঙ্গসমূহ। চিংড়ির সংবেদী অঙ্গর মধ্যে পুঞ্জাক্ষী, স্ট্যাটোসিস্ট, স্পর্শ ইন্দ্রিয়,
ঘ্রাণেন্দ্রিয়। তো পুঞ্জাক্ষী এটা হচ্ছে এই পর্বের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা ছাড়া হচ্ছে এদের আমরা যদি দেখি স্ট্যাটোসিস্ট, এই গঠনটা এবং এই গঠনটা বেশি ইম্পর্টেন্ট। আর এই স্ট্যাটোসিস্টের মধ্যে এই দুটো অংশ আমরা পাবো। তো প্রথমে আমরা পুঞ্জাক্ষী যেটা চিংড়ি সেটা একটু দেখি। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো এইটা হচ্ছে এই যে ওর বৃন্ত বা বোটা আমরা বলতে পারি চোখের, আর এই অংশটা হচ্ছে পুঞ্জাক্ষী। অসংখ্য অমাটিডিয়ামের হাজার হাজার বলবো হাজার অমাটিডিয়ামের সমন্বয়ে সরল অক্ষের যে অমাটিডিয়াম সেটা সমন্বয়ে গঠিত যে চোখটা সেটাই হচ্ছে এদের পুঞ্জাক্ষী। তো এদের পুঞ্জাক্ষীর ক্ষেত্রে যে অমাটিডিয়াম একটা একক, তার গঠনটা আমরা দেখব। এটার কি কি অংশ নিয়ে গঠিত? কর্নিয়া। তো কর্নিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি এই উপরে একদম সর্ব উপরে ষড়ভুজাকৃতির স্বচ্ছ লেন্সের ন্যায় কাজ করে যে অংশটা সেটাই মূলত হচ্ছে এদের কর্নিয়া। এর নিচে যে কোষগুলা থাকে এটা হচ্ছে কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়াজেন কোষ থেকে মূলত কর্নিয়ার সৃষ্টি হয়। ক্রিস্টালাইন কোন, দেখো এইটা হচ্ছে কোষ, আর এর পাশে বাইরে যে থাকে চারটা থাকে কোষ থাকে হচ্ছে চারটা। ক্রিস্টালাইন কোন হচ্ছে ভেতরের যে অংশটা স্বচ্ছটা, আর হচ্ছে প্রতিসরিত হয় এই অংশে। আর ক্রিস্টালাইন কোন সৃষ্টি হয় যেখান থেকে সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। কোন কোষ থাকে হচ্ছে চারটা। আইরিশ রঞ্জক আবরণী, এখানে এই যে কালো যে পর্দার মতন অংশটা দেখছি মূলত এটা এদের আইরিশ রঞ্জক আবরণী থাকে। এটা সংকোচন প্রসারণশীল, আলোর তীব্রতার ভিত্তিতে এটা সংকুচিত বা প্রসারিত হতে পারে। র্যাবডোম, র্যাবডোমটা হচ্ছে এর ঠিক মাঝখানের যে অংশটা এটাকে বলা হচ্ছে র্যাবডোম। রেটিনুলার কোষ, র্যাবডোমের পাশের বাইরের দিকে যে কোষগুলা থাকে সেগুলোকে বলা হচ্ছে র্যাবডোম কোষ। র্যাবডোম রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষগুলো মূলত যেটা হয় সাতটা থাকে, আমরা এটা বলেছিলাম থাকে চারটা, আর র্যাবডোমের কোষ থেকে 7 থেকে 8টা থাকে। রেটিনুলার শীট, যেমন আইরিশ একটা আবরণ, ঠিক রেটিনুলার শীটটা হচ্ছে আরেকটা আবরণ। এই আবরণটাও সংকোচন প্রসারণশীল। পুরো অংশটা যেই অংশের উপরে দাঁড়িয়ে থাকে সেটাকে মূলত আমরা বলি হচ্ছে ভিত্তি। এখানে এই অংশটা অনেক বেশি হয়ে গেছে, একটু কমাই দিই তাহলে আমরা বুঝতে পারবো। এখানে যদি আমরা বলি এই অংশটা হচ্ছে এদের ভিত্তি, পুরো অংশটা এটার উপরে দাঁড়িয়ে আছে। আর আছে কি স্নায়ু তন্তু বা সুতা, যেটা এই যে এখান থেকে ভিত্তির নিচ থেকে স্নায়ুসূত্রগুলো বের হয়ে পরবর্তীতে অপটিক গ্যাংলিয়নের সাথে যুক্ত হয়ে অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যাবে এবং সেখানে দর্শন অনুভূতির মাধ্যমে দর্শনটা সম্পূর্ণ হবে। এই যে র্যাবডোম যেটা থাকে এদের, এটা কিন্তু এদের এখানে বিম্বটা গঠিত হয়ে থাকে। তো এদের দুই ধরনের, রাতের আলোতে এক ধরনের বিম্ব গঠন হয় এবং দিনের আলোতে আরেক ধরনের বিম্ব গঠিত হয়। উজ্জ্বল আলোতে যেটা হয় সেটাকে বলা হয় অ্যাপোজিশন, এবং রাতের বেলা কম আলোতে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে সুপারপজিশন। তো উজ্জ্বল আলোতে যেটা হয়ে থাকে এদের যে আইরিশ পিগমেন্ট এবং রেটিনুলার যে পিগমেন্ট বা আমরা আবরণ বললাম এই দুটোই প্রসারিত থাকে। যখন দেখো এগুলো সব পুরোটাই কালো হয়ে আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা অমটিডিয়াম আলাদা। এই যে এটা হচ্ছে একটা অমটিডিয়াম, প্রত্যেকটা অমটিডিয়াম আলাদা হয়ে গিয়েছে। যখন দিনের বেলায় অতিরিক্ত আলো থাকে তখন এই দুই ধরনের আবরণ প্রসারিত থাকে এবং প্রত্যেকটা অমটিডিয়াম পৃথক হয়ে যায়। যখন হয়ে যায় এই বস্তুর বিভিন্ন অঞ্চল থেকে আলো একটা একটা আলো একটা র্যাবডোমেই গঠিত হয়। ওই অংশের চিত্র শুধুমাত্র ওই অংশেরটাই পাওয়া যাবে, সমগ্র অংশের থাকবে না। এক একটা খণ্ডিত অংশের চিত্র সেখানে তৈরি হয়, যার কারণে কি হয় প্রত্যেকটার আলাদা আলাদা বিম্ব তৈরি হয় যেটা মোজাইকের মতন দেখা যায় এবং একটা সুস্পষ্ট বিম্ব গঠিত হয়। কিন্তু যখন অল্প আলো থাকে তখন কি হয় এই যে আবরণগুলা দেখো
সংকুচিত হয়ে গিয়েছে। তখন কি হয়, একটা অমোটিডিয়ামের আলো পাশেরটাতে চলে যায়, যার ফলে একটার উপর আরেকটার বিম্ব গঠিত হয় এবং এক্ষেত্রে অস্পষ্ট বিম্ব গঠিত হয়, কিন্তু সামগ্রিক হবে, কিন্তু অস্পষ্ট বিম্ব গঠিত হয়। এই হচ্ছে এদের দর্শন প্রক্রিয়া। এখন আমরা দেখব হচ্ছে স্ট্যাটোসিস্ট, এদের ভারসাম্য অঙ্গ। এই অংশটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্র্যাকটিক্যালে বের করতে হয়। তো স্ট্যাটোসিস্ট যেটা, অ্যান্টিনিউল যেটা ছিল আমাদের প্রথম যে অংশটা ভেতরের দিকে যেটা থাকে, তার গোড়ায়, কক্সার গোড়ায় আমার যে অংশটা থাকবে সেটাই হচ্ছে স্ট্যাটোসিস্ট। এই যে স্ট্যাটোসিস্ট, এটাকে যদি আমরা বের করি তাহলে দেখতে এরকম। এর ভেতরে আমরা বাইরের দিকে একটা লেয়ার থাকে কিউটিকল, এবং ভেতরে যেই বালুর কণার মতন যেগুলা থাকে, যেটাকে বলা হয় ওটোলিথ, এবং সেন্সরি কিছু সিটা থাকে। এই যে এই বালুর, এটা ওটোলিথ, এবং চারপাশে যেই অংশগুলা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে সিটা, এটা সংবেদী অংশ। এই ওটোলিথগুলা পুরা দিকে ছড়িয়ে থাকে। চিংড়ি যখন আনুভূমিকভাবে থাকে তখন ওই অনুভূতিটা তারা বুঝতে পারে, কিন্তু যখনই সে বাঁকিয়ে যায় বামে বা ডানে, তখন ওটোলিথগুলো একটা কর্নারে চলে আসে। তখন সে বুঝতে পারে যে সে কোন কর্নারের দিকে বাঁকিয়ে গিয়েছে, মস্তিষ্কে সেই অনুভূতি নিয়ে যায় এবং সে ঠিক আবার আনুভূমিক হয়ে যায়। একইভাবে সে যদি উল্টিয়েও যায় তাহলেও সে বুঝতে পারে, কারণ সেই ওটলির দানাগুলো তখন ওই পৃষ্ঠীয় সাইডে চলে আসে, তখন সে বুঝতে পারে এবং আবার পূর্বের জায়গায় সে ফেরত আসতে পারে। তো আমরা একটু গঠন দেখি। স্পর্শ ইন্দ্রিয় হিসাবে ওদের যেটা কাজ করে তার কয়েকটা অংশ আছে। মূল অংশ থাকে একটা, আর থাকে হচ্ছে শ্যাফট। শ্যাফটের আবার সিটি থাকে যেগুলোকে বলা হয় ব্রিসলস। আর এদের ঘ্রাণ ইন্দ্রিয় হিসাবে কাজ করে এইটার ক্ষেত্রে যেটা থাকে, এদের যেই শ্যাফটের যে অংশগুলা থাকে সেই শ্যাফটের মাথায় থাকে হচ্ছে ব্লেডের মতন অংশ। ঘ্রাণ ইন্দ্রিয় মূলত এদের হচ্ছে স্পর্শ, এই সিটিগুলাই এদের ঘ্রাণ এবং স্পর্শ ইন্দ্রিয় হিসাবে কাজ করে থাকে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পুরুষ এবং স্ত্রী চিংড়ির মধ্যে পার্থক্য। তো পুরুষ এবং স্ত্রী চিংড়ির মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখব সেটার ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমে আকার। এদের ক্ষেত্রে পুরুষের আকার ছোট হয় এবং স্ত্রীর আকার তুলনামূলকভাবে পুরুষের থেকে বড় হয়। দুটো এক জায়গায় করলেই কিন্তু এটাকে আইডেন্টিফাই করা সম্ভব, কারণ একটা রাখলে কিন্তু বড় ছোট ওইভাবে বোঝা যায় না। উদর, পেট, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে এদের অপেক্ষাকৃত সরু থাকে, আর স্ত্রীর ক্ষেত্রে এদের অপেক্ষাকৃত প্রশস্ত থাকে। ডিম্বাণু উৎপন্ন হয় ডিমের কারণে, এটা প্রশস্ত থাকে। চলন পথ, পুরুষের ক্ষেত্রে এদের দ্বিতীয় চলন পথ বড় থাকে, দৃঢ় থাকে, এবং স্ত্রীর ক্ষেত্রে এটা ছোট, দুর্বল থাকে। পুরুষের ক্ষেত্রে বড় থাকে মূলত স্ত্রীকে আঁকড়ে ধর, প্রজননের সময় আঁকড়ে ধরার জন্য এই পাটা বড় থাকে। জনন ছিদ্র, এটা আমরা অলরেডি পড়েছি। পুরুষের ক্ষেত্রে পঞ্চম চলন পথ, বক্ষীয় যে উপাঙ্গ আছে তার চলন পদের 5 নম্বরে থাকে, আর স্ত্রীর ক্ষেত্রে 3 নাম্বার থাকে। ছিদ্রের ঢাকনায়, ওই পুরুষের ক্ষেত্রে এর থাকে এবং স্ত্রীর ক্ষেত্রে এ ধরনের কোনো ঢাকনা থাকে না। অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা, এটা পুরুষের ক্ষেত্রে থাকে, স্ত্রীর ক্ষেত্রে থাকে না। এপিমেরা, এই অংশটাও আকারে ছোট থাকে পুরুষের, আর স্ত্রীর ক্ষেত্রে বড় থাকে। স্টারনাম, পুরুষের ক্ষেত্রে ছোট থাকে আর স্ত্রীর ক্ষেত্রে যেহেতু প্রশস্ত উদর সেজন্য স্টারনামটা এদের বড় থাকে। এখানে যদি আমরা ছবি দেখি তাহলে পুরুষ আর একটা স্ত্রীর ছবি, মূলত পা দেখলে আমরা বুঝতে পারছি পুরুষের পাটা অনেক বড় থাকে, স্ত্রীর পাটা তুলনামূলকভাবে ছোট থাকে। প্রজননের ক্ষেত্রে এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা মূলত হচ্ছে বাহ্যিকভাবে পুরুষ এবং স্ত্রীকে আলাদা করা যায়, এবং এরা হচ্ছে একলিঙ্গিক, অর্থাৎ পুরুষ প্রজননতন্ত্রে একটা দেহে এবং স্ত্রী প্রজননতন্ত্র অন্য একটা প্রাণীর দেহে, অন্য একটা চিংড়ির দেহে থাকবে। একই দেহে দুটো প্রজননতন্ত্র পাওয়া যাবে না। তো আমরা পুরুষের প্রজননতন্ত্র দেখি যে এদের ক্ষেত্রে কি কি অংশ নিয়ে গঠিত। পুরুষ প্রজননতন্ত্রের ক্ষেত্রে আমরা চিংড়ির পুরুষের প্রজননতন্ত্র হৃৎপিণ্ডের নিচে কিন্তু হেপাটোপ্যানক্রিয়াসের উপরে থাকে। এরা হচ্ছে এক জোড়া লম্বা, নরম এবং সাদাটো বর্ণের
শুক্রাশয়ের সমন্বয়ে গঠিত। এখানে যদি আমরা বলি এই যে টেস্টিস, এটাই হচ্ছে শুক্রাশয়। দেখো এক জোড়া, একটা দুটো থাকে। এরা সামনের দিকে বৃক্ষীয় মানে রেচনথলি এবং পেছনের দিকে যে উদরীয় খণ্ডক থাকে সেই পর্যন্ত বিস্তৃত থাকে। শুক্রাশয় দুটো সামনের দিকে মিলিত হয়ে একটা একক খণ্ডক গঠন করে এবং পিছনের দিকে কিন্তু এরা পরস্পরের থেকে পৃথক থাকে। আর এদের মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে এটা মূলত কার্ডিওপাইলোরিক যে পেশি, তার জন্য এই ছিদ্রপথটা থাকে। এই শুক্রাশয়ের মধ্যে অসংখ্য নালী থাকে যেগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। এই সেমিনিফেরাস নালিকা থেকে মূলত শুক্রাণু গঠিত হয় এবং চিংড়ির এই যে শুক্রাণু সেটা হচ্ছে দেখতে অনেকটা ইসের মতন, খোলা ছাতার মতন হয়ে থাকে। তাহলে শুক্রাশয়, এটা ছাড়া এদের আরেকটা অংশ আছে শুক্রনালী। এই যে শুক্রাশয় থেকে যে পেঁচানো নালীর মতন অংশ বের হয় সেটাকে বলা হয় হচ্ছে শুক্রনালী। এই শুক্রনালী মূলত শুক্রাণু বহনের কাজে ব্যবহার হয়ে থাকে। এই অংশটাতে কুণ্ডলিত থাকলে পরবর্তীতে কিন্তু এটা একটা লম্বা নালী হিসাবে পেছনের দিকে অগ্রসর হয়ে থাকে। আর আছে এদের শুক্রথলি। শুক্রথলি মূলত হচ্ছে এদের শেষ প্রান্তে এই যে ভেসিকল, এইখানে এদের শুক্রাণুটা সাময়িকভাবে জমা থাকে। এই অংশটাকে বলা হচ্ছে শুক্রথলি এবং শেষে এই যে মেল জেনিটাল পোর, জনন ছিদ্রের মাধ্যমে, সেটা তো আমরা আগেই শিখেছি যে 5 নম্বর চলন পদে এই জনন ছিদ্রটা থাকবে। পুরুষের ক্ষেত্রে আমরা যদি দেখি, স্ত্রীর ক্ষেত্রে যদি আমরা দেখি, এদের ডিম্বাশয় থাকে আর ডিম্ব নালী থাকে। ডিম্বাশয় এদেরও ডিম্বাশয় থাকে হচ্ছে এক জোড়া। হেপাটোপ্যানক্রিয়াসের উপরে এদের সাদা বর্ণের থাকে, অনেকটা কাস্তে আকৃতির। এদের ক্ষেত্রে কি হয়, পুরুষের ক্ষেত্রে কিন্তু সামনের দিকে একক খণ্ড তৈরি হয়েছিল, এদের ক্ষেত্রে সেরকম না, যদিও ছবিটা দেখে মনে হচ্ছে, বাট এদের উপরে এবং এই নিচের অংশটা পরস্পরের সাথে যুক্ত থাকে কিন্তু আলাদাভাবে খণ্ড থাকে। আর মাঝখানে এই ছিদ্রপথ, এটা ওই যে কার্ডিওপাইলোরিক যেই পেশি তার জন্য এই ছিদ্রপথটা থাকে। আর এদের ডিম্বাশয়ের আকার আয়তন, এটা বর্ণ, এটা প্রজনন ঋতুতে কিছুটা চেঞ্জ হয়ে থাকে। এদের ক্ষেত্রেও এদের যেই সামনের অংশটা সেটা হচ্ছে বৃক্কীয় নালী পর্যন্ত এবং পেছনটা হচ্ছে উদরের প্রথম খণ্ডক পর্যন্ত বিস্তৃত থাকে। এদের ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়। পরবর্তীতে প্রত্যেকটা ডিম্বাশয় থেকে মাঝ বরাবর একটা করে নালী উৎপন্ন হয়, যে নালী দুটোকে বলা হচ্ছে ডিম্বনালী। এই নালীগুলা পেছনের দিকে আস্তে আস্তে সরু হয়ে প্রশস্ত সরু হয়ে বক্ষদেশের যেটা পার্শ্বপ্রাচীর সেইখানে গিয়ে উন্মুক্ত হয়। আর এদের জনন ছিদ্র সেটা হচ্ছে 3 নাম্বার যে জনন পথ সেখানে গিয়ে উন্মুক্ত হয়। এদের মূলত এটা হচ্ছে যখন অনিষিক্ত ডিম্বাণু তখন এই অবস্থায় থাকে, ডিমটা নিষিক্ত হওয়ার পরে মূলত এই কালারটা অর্থাৎ কমলা রংটা থাকে। যখন এরা ডিমটা কিন্তু এরা যে ওদের যে উদরীয় খণ্ডকের যে অংশগুলো থাকে প্লিওপড, তার ভেতরে কিন্তু এরা এটা এক ধরনের আঠালো পদার্থের সাহায্যে আটকে রাখে, কিন্তু নিষিক্ত হওয়ার পরে ওই ডিমের কালারগুলো আবার চেঞ্জ হয়ে যায়। এখন আসি এদের জীবনচক্র। জীবনচক্রের মধ্যে আমরা 3টা হেডিংসে এটা দেখব: সঙ্গম ও নিষেক, পরিস্ফুটন, খোলস নির্বাচন। তো এদের যেই সঙ্গম ও নিষেকের ক্ষেত্রে যদি আমরা বলি, এদের বর্ষাকাল হচ্ছে প্রজনন ঋতু। এরা নিশাচর প্রাণী, যার কারণে এদের রাতেই সঙ্গমটা হয়ে থাকে। দ্বিতীয় চলনপথের সাহায্যে এরা পুরুষ চিংড়িটা স্ত্রী চিংড়িকে আঁকড়ে ধরে পানিতে পার্শ্বীয়ভাবে সাঁতার কাটতে থাকে এবং পুরুষ চিংড়ি জেলির ন্যায় শুক্রাণুগুলো ছেড়ে দেয় এবং স্ত্রীর জননছিদ্র পথে ডিম্বাণুগুলো বের হয়ে এদের বাহ্যিকভাবেই ডিম্বাণুটা নিষিক্ত হয় এবং নিষিক্তকরণের পর ওই ডিমগুলো কিন্তু ওরা যেই স্ত্রী মাছটা থাকে, চিংড়িটা থাকে, সে কিন্তু ছেড়ে দেয় না। সে কী করে, ওই নিষিক্ত ডিম্বাণুগুলো চিংড়ি মাছ, স্ত্রী চিংড়ি তার প্লিওপড দ্বারা আটকে ফেলে এবং যত্ন নিতে থাকে।
তাহলে নিশাচর স্রোতযুক্ত পানিতে মূলত এদের সঙ্গম হয়ে থাকে। দ্বিতীয় চিলের দ্বারা এরা পুরুষ স্ত্রীকে আঁকড়ে ধরে। এদের নিষেক প্রক্রিয়া কিন্তু বহির্নিষেক, যদিও ডিমটা স্ত্রীর গায়ে লেগে থাকে, যার কারণে মনে হতে পারে যে এদের অন্তর্নিষেক হচ্ছে, কিন্তু না, এদের বহির্নিষেক হয়। নিষেক হওয়ার পরে ওগুলোকে ওরা প্লিওপডের মধ্যে আটকে রাখে। পরিস্ফুটন। পরিস্ফুটনের ক্ষেত্রে যদি আমরা বলি, এরা ৮০,০০০ থেকে ১,০০,০০০টা পর্যন্ত ডিম পেড়ে থাকে। ডিমগুলা বেশ বড় এবং প্রচুর কুসুম সমৃদ্ধ হয়ে থাকে। আর এদের প্রত্যক্ষ বর্ধন বলতে মূলত এদের লার্ভা দশা যেটা থাকে সেটা মূল চিংড়ির মতনই দেখতে হয়। এ কারণে এদেরকে প্রত্যক্ষ বর্ধন বলা হয়ে থাকে, এদের পরিস্ফুটনটা। পর্যাপ্ত অক্সিজেন এবং ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের পরিস্ফুটনটা হয়ে থাকে। তো পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন হয় বিধায় এদের যে প্লিওপড থাকে এটা প্রচুর আন্দোলন করে এবং অক্সিজেন সরবরাহ করে, এবং এই অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হলেই কিন্তু এই ডিমের রঙটা চেঞ্জ হতে থাকে। তো পরিস্ফুটনের জন্য এদের যেটা হয়ে থাকে, ৩ দিন পর ডিমের মধ্যে নপ্লিয়াস লার্ভার সৃষ্টি হয়। তোমাদের এই যে প্রশ্ন আসে কিন্তু ১ মার্কের, যেটা যে চিংড়ির লার্ভা দশার নাম কি, তাহলে এদের লার্ভা দশার নাম হচ্ছে নপ্লিয়াস লার্ভা, এবং পরিস্ফুটনের ৩য় দিনেই কিন্তু এদের নপ্লিয়াস লার্ভা দশার উৎপত্তি ঘটে। পরবর্তীতে এই নপ্লিয়াস লার্ভা ডিমের মধ্যেই এই লার্ভা দশাটা থাকবে, সেটা জুইয়া, প্রোটোজুইয়া এবং মাইসিস দশা সম্পূর্ণ করে। এবং নিষিক্তকরণের ১৯ থেকে ২০ দিন পরে এরা খোলস ভেঙে বের হয়ে আসে, যেটা নপ্লিয়াস লার্ভা খোলস মোচনে, এবং পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে প্রায় এদের ২ মাস সময় লাগে, মানে অ্যাডাল্ট চিংড়ি হতে এদের ২ মাস পর্যন্ত সময় লাগে। এই ছবিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। নিউক্লিয়াস বিভাজন হয়ে ২৪ ঘন্টা পরে মূলত এদের এরকম গঠন দেখা যাবে। পরবর্তীতে এই যে এই অসংখ্য কোষের সমন্বয় তৈরি হবে। এখানে এদের পুচ্ছ কাটার দেখা যাচ্ছে, এবং ৯ দিন পরে এদের গঠনটা এরকম হয়, এবং ১১ দিনের ডিম ফুটে বের হওয়ার পূর্ব অবস্থায় এদেরকে এরকম গঠনে দেখা যায়। খোলস মোচনের ক্ষেত্রে যেটা হয়, এই যে খোলসটা মোচন করার পরে কিন্তু এই লার্ভাটা দেখা যাবে। এই লার্ভা কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত লম্বা, ০.৫ থেকে আস্তে আস্তে প্রত্যেকবারই এরা যখন খোলস মোচন করে তখন সাইজে, পুরাতন ছোট বাচ্চাদের তো আর পুরাতন জামা হবে না, তখন কি হয়, নতুন জামার দরকার হয়। ঠিক এরকম এরা যখন সাইজে একটু একটু করে বড় হতে থাকে তখন তার ওই পুরনো খোলসটা আর তার গায়ে আটকে না, ফিট হয় না, তখন এটাকে চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে নতুন খোলস মোচনের সাথে সাথে কি হয়, এক সাইড থেকে এদের খোলসটা বের হতে থাকে, এবং তার উপর দিয়ে আরেকটা পাতলা স্বচ্ছ খোলসের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে এই খোলসটা শক্ত হয়ে এদের পূর্ণাঙ্গ যে শক্ত খোলস সেটা তৈরি করে ফেলে। এরা টোটাল এই ২ মাসের মধ্যে ১১ বার খোলস মোচন করে থাকে। আমি তো বললামই যে ২ মাস এদের টোটাল সময় লেগে থাকে। তো চিংড়ির জীবনচক্রে আমরা যদি দেখি, প্রথমে এগ দশা, এগের ভেতরেই আমরা দেখব হচ্ছে নপ্লিয়াস লার্ভা, নপ্লিয়াস থেকে জুইয়া, প্রোটোজুইয়া থেকে মাইসিস, মাইসিস থেকে পোস্ট লার্ভাল স্টেজ, যেটাকে আমরা বলবো যে খোলস মোচন দশা। এই খোলস মোচন দশার পরেই আমরা দেখতে পাবো অ্যাডাল্ট দশা। এই হচ্ছে এদের জীবনচক্র। চিংড়ি কিন্তু আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী, কারণ আমরা জানি গলদা এবং বাগদা চিংড়ি রপ্তানি করে আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যেটাকে আমরা বলি হচ্ছে রূপালী মুদ্রা। যার কারণে আমাদের এই চিংড়ির প্রতি যত্নশীল হতে হবে। আমরা এর চাষ করে আরও কীভাবে লাভবান হতে পারি সেটা মাথায় রাখতে হবে। এর বিভিন্ন গঠনগত দিক জানলে খুব সহজেই আমরা কি করতে পারবো, এর রোগ বালাই বা কিভাবে বর্ধন হবে, কতটুকু কি, এ বিষয়ে আমাদের একটা ভালো ধারণা থাকবে। আশা করছি তোমরা এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে, কারণ এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে।
সেইভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।